সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু হেনা, প্রভাষক, গণিত বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। আজকে আমি আলোচনা করব তোমাদের উচ্চতর গণিত বইয়ের অষ্টম অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতি। তো চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি। ত্রিকোণমিতি সম্পর্কে একটু ধারণা নেওয়া যাক। সাধারণভাবে ত্রিকোণমিতি বলতে আমরা বুঝি তিন কোণের পরিমাপ। আমাদের ব্যবহারিক প্রয়োজনে ত্রিভুজের তিন কোণের এবং তিন বাহুর পরিমাপ এবং এ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করণ থেকেই মূলত ত্রিকোণমিতির সূত্রপাত। অর্থাৎ ত্রিকোণমিতি অধ্যায়ে আমরা ত্রিভুজের তিন কোণের পরিমাপ এবং বাহুর পরিমাপ নিয়ে আলোচনা করব। তো তোমরা সকলে জানো তোমাদের ত্রিকোণমিতিক অধ্যায়টি তিনটি ভাগে বিভক্ত। আমরা আজকে আলোচনা করব অনুশীলনী ৮.১। আজকের ক্লাসের মূল আলোচ্য বিষয়গুলো এক নজরে দেখে নেওয়া যাক। আমরা আজকে আলোচনা করব জ্যামিতিক কোণ ও ত্রিকোণমিতিক কোণ কি। এরপরে ধনাত্মক কোণ ও ঋণাত্মক কোণ নিয়ে আমরা আলোচনা করব। এরপরে কোণের বিভিন্ন পরিমাপের একক নিয়ে আলোচনা করব। তারপরে আমরা রেডিয়ান কোণ কি এ সম্পর্কে জানব। রেডিয়ান কোণ এবং ডিগ্রির মধ্যে কি কি সম্পর্ক রয়েছে সেই বিষয়ে আমরা জানব। এরপরেও অনুশীলনী ৮.১ থেকে কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। আলোচনা করব জ্যামিতিক কোণ এবং ত্রিকোণমিতিক কোণ। এই জ্যামিতিক কোণ এবং ত্রিকোণমিতিক কোণ আলোচনার সুবিধার্থে XY সমতলে পরস্পর সমকোণে ছেদ করে এমন একজোড়া সরলরেখা আমরা অঙ্কন করেছি। সেই সরলরেখার নাম হচ্ছে X ও X প্রাইম এবং Y ও Y প্রাইম। এই দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করার ফলে চারটি সমকোণে বিভক্ত হয়েছে। এই প্রত্যেকটি সমকোণের অভ্যন্তরের অংশকে এক একটি চতুর্ভাগ বলা হয়। প্রথম অংশেরকে বলা হয় প্রথম চতুর্ভাগ, তারপরের অংশটুকুকে বলা হয় দ্বিতীয় চতুর্ভাগ, এই অংশটুকুকে বলা হয় তৃতীয় চতুর্ভাগ এবং সর্বশেষ এই অংশটুকুকে বলা হয় চতুর্থ চতুর্ভাগ। জ্যামিতির ধারণা অনুযায়ী দুইটি রশ্মি যখন কোনো বিন্দুতে মিলিত হয়, ওই মিলিত বিন্দুতে রশ্মিদ্বয়ের পারস্পরিক অবস্থানকেই কোণ বলে। কিন্তু ত্রিকোণমিতিক জ্যামিতিতে বা ত্রিকোণমিতিক কোণে এখানে আমাদের দুইটি রশ্মি লাগবে, কিন্তু একটা রশ্মিকে আমরা স্থির রাখব এবং ওই স্থির রশ্মির সাপেক্ষে আরেকটি ঘূর্ণায়মান রশ্মির বিভিন্ন অবস্থানে রশ্মিদ্বয়ের মধ্যে যে পারস্পরিক অবস্থান থাকবে তাকেই আমরা ত্রিকোণমিতিক কোণ বলবো। অর্থাৎ মনে করো এখানে ও এবং এ একটি OX রেখাকে বাহুকে রশ্মিকে স্থির রেখে যদি ও এ বাহুকে আমরা ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘূর্ণায়মান অবস্থায় নিয়ে যাই, অর্থাৎ ও এ প্রাইম অবস্থানে নিয়ে যাই, তাহলে X ও এ প্রাইম এটি একটি ত্রিকোণমিতিক কোণ হবে। আবার যদি ঘড়ি কাঁটার দিকে আমি নিয়ে আসি, অর্থাৎ OXকে স্থির রেখে ও এ বাহুকে যদি আমি ঘড়ি কাঁটার বিপরীত দিকে নিয়ে আসলে যদি এখানে ও বি অবস্থানে অবস্থিত হয়, তাহলে X ও বি এই কোণটিকেও আমরা বলবো ত্রিকোণমিতিক কোণ। তোমরা একটু চিত্রটি লক্ষ্য করো। যদি এই OX রেখাটিকে স্থির করে আমি যদি ঘূর্ণায়মান অবস্থায় নিয়ে আবার এখানে অর্থাৎ OX রেখা বরাবর মিলিত হয়ে যায়, এক্ষেত্রে দুই সরলকোণ বা 360 ডিগ্রি কোণ তৈরি করে। এই 360 ডিগ্রি কোণ পর্যন্ত ত্রিকোণমিতিক কোণ এবং জ্যামিতিক কোণের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। ধনাত্মক কোণ এবং ঋণাত্মক কোণ নিয়ে আলোচনা করব। এই ধনাত্মক কোণ এবং ঋণাত্মক কোণ মূলত ত্রিকোণমিতিক কোণ। আমরা একটু আগে শিখে আসলাম যে ত্রিকোণমিতিক কোণে একটি স্থির রশ্মির দরকার। এই স্থির রশ্মিটাকে আমরা OX বিবেচনা করেছি। তাহলে এই OX থেকে
OX থেকে ঘড়ি কাঁটার বিপরীত দিকে। আমরা জানি ঘড়ি কাঁটা বাম থেকে ডান দিকে অগ্রসর হয়, তাহলে ঘড়ি কাঁটার বিপরীত দিকে কি হবে? ডান থেকে বাম দিকে। অর্থাৎ এই OX আমাদের স্থির রেখা হলে এখান থেকে ঘড়ি কাঁটার বিপরীত দিকে অর্থাৎ এই দিকে যে কোণগুলো অবস্থান করে তাদেরকে আমরা বলবো ধনাত্মক কোণ। আবার এই OX থেকে ঘড়ি কাঁটার দিকে যে কোণগুলো অবস্থান করবে সেই কোণগুলোকে আমরা ঋণাত্মক কোণ বলবো। আমরা একটি ধনাত্মক কোণের অবস্থান নির্ণয় করব। অর্থাৎ 545 ডিগ্রি কোণের অবস্থান কোন চতুর্ভাগে তা নির্ণয় করব। তোমরা সকলে অবগত আছো এই XY সমতলে এই দুটি সরলরেখা পরস্পরকে সমকোণে ছেদ করার ফলে 4টি চতুর্ভাগে বিভক্ত হয় এবং প্রতিটি চতুর্ভাগটি 90 ডিগ্রি করে। এই কারণে এইখানে যে কোণের অবস্থান নির্ণয় করতে বলুক না কেন তাকে আমরা 90 ডিগ্রির মাধ্যমে ভেঙে দিব। তাহলে চলো তো আমরা কাজটি শুরু করে ফেলি। আমাদের দেয়া কোণ কত? 545 ডিগ্রি। এটাকে আমরা কার সাহায্যে ভাঙাবো? 90 ডিগ্রির সাহায্যে ভাঙাবো। তাহলে 90 ডিগ্রি 90 ডিগ্রি ইন্টু এমন সংখ্যা দ্বারা আমরা 90 ডিগ্রি গুণ করব যেন তা 545 ডিগ্রির কাছাকাছি হয়। আমরা যদি 6 দ্বারা গুণ করে দিই, মাল্টিপ্লাই করে দিই, তাহলে কত হবে? 540 ডিগ্রি। আরও কত ডিগ্রি লাগবে আমাদের? 5 ডিগ্রি। এই কারণে আমরা এখানে দিয়ে দিলাম +5 ডিগ্রি। অর্থাৎ এখান থেকে আমরা কি বুঝতে পারছি? এই কোণটি 6 সমকোণ থেকে বেশি। কতটুকু বেশি? 5 ডিগ্রি বেশি। তাহলে চলো তো আমরা এই বর্ণনাটিকে চিত্রের মাধ্যমে একটু উপস্থাপন করি। 6 সমকোণ থেকে বেশি। চলো, এটা কেমন কোণ? ধনাত্মক কোণ। তাহলে কোন দিকে আমরা ঘোরাবো? ঘড়ি কাঁটার বিপরীত দিকে। ওকে, তাহলে এখানে OX আমাদের স্থির রেখা। এখান থেকে শুরু করব। 1 সমকোণ, 2 সমকোণ, 3, 4, 5, 6। এরপরে দেখো তো +5 ডিগ্রি। প্লাস মানে সামনের দিকে অগ্রসর হবে, আর মাইনাস হলে আমাদের পেছনের দিকে অগ্রসর করে দিতাম, পিছিয়ে দিতাম। যেহেতু প্লাস এই জন্য সামনের দিকে একটু অগ্রসর করে দিব এই কোণটি। তার মানে এই কোণটি কোন চতুর্ভাগে অবস্থান করলো? তৃতীয় চতুর্ভাগে অবস্থান। এবার আমরা -750 ডিগ্রি কোণের অবস্থান নির্ণয় করব। তো চলো আমরা -750 ডিগ্রি ভেঙে দিই। -750 ডিগ্রি। দেখো আমি মাইনাসটাকে বাইরে রেখে দিলাম। 90 ডিগ্রি ইন্টু 8। 90 ডিগ্রিকে 8 দ্বারা মাল্টিপ্লাই করলে 720 ডিগ্রি পাই। আমরা আরও কত ডিগ্রি লাগবে? 30 ডিগ্রি লাগবে। তাহলে +30 ডিগ্রি। চলো এখন এই বর্ণনাটিকে আমরা চিত্রের মাধ্যমে দেখাই। অর্থাৎ কয় সমকোণ যাবে আমাদের? 8 সমকোণ। এবার বলো তো কোন দিকে যাবে? হ্যাঁ, ঘড়ি কাঁটার দিকে যাবে, কারণ এটা একটি ঋণাত্মক কোণ। তাহলে এখান থেকে আমরা শুরু করলাম। 1 সমকোণ, 2 সমকোণ, 3, 4, 5, 6, 7, 8। 8 সমকোণ যাওয়ার পরেও আবার আমাদের কত বলো তো? 30 ডিগ্রি। তাহলে আমাদের একটু সামনের দিকে অগ্রসর হবে এই জায়গায়। তার মানে -750 ডিগ্রি কোন চতুর্ভাগে অবস্থান করে? চতুর্থ চতুর্ভাগে অবস্থান। এবার আমরা আলোচনা করব কোণ পরিমাপের একক সম্পর্কে। কোনো কোণের পরিমাণ নির্ণয় করা হয় দুটি পদ্ধতিতে। একটি পদ্ধতি হচ্ছে ষাটমূলক পদ্ধতি এবং আরেকটি পদ্ধতি হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। এই ষাটমূলক পদ্ধতিতে সমকোণকে কোণ পরিমাপের একক হিসেবে বিবেচনা করা হয় এবং বৃত্তীয় পদ্ধতিতে রেডিয়ানকে কোণ পরিমাপের একক হিসেবে। ষাটমূলক পদ্ধতিকে সমকোণকে কোণ পরিমাপের একক হিসেবে বিবেচনা করা হয়। এক সমকোণকে সমান 90টি ভাগে ভাগ করলে প্রতি ভাগকে 1 ডিগ্রি বলা হয়। আবার 1 ডিগ্রিকে সমান 60টি ভাগে ভাগ করলে প্রতি ভাগকে 1 মিনিট বলা হয়। আবার 1 মিনিটকে সমান 60টি ভাগে বিভক্ত করলে
প্রতিটি ভাগকে 1 সেকেন্ড বলা হয়। চলো এই কথাগুলো আমরা এককের সাহায্যে প্রকাশ করি। অর্থাৎ সবচেয়ে ছোট একক পেলাম আমি সেকেন্ড, তার মানে দেখো 60 সেকেন্ড ইকুয়াল 1 মিনিট। এটাকে আমরা সেকেন্ড হিসেবে বিবেচনা করব, এটাকে মিনিট হিসাবে। ঠিক এভাবে 60 মিনিট ইকুয়াল 1 ডিগ্রি এবং 90 ডিগ্রি ইকুয়াল 1 সমকোণ। এখন আমরা আলোচনা করব রেডিয়ান কোণ। কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ ওই বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে আমরা রেডিয়ান কোণ বলি। চলো এই সংজ্ঞাটি আমরা চিত্রের মাধ্যমে দেখে নিই। মনে করো ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের ও এ একটি ব্যাসার্ধ। এই ও এর পরিমাণ যদি আমরা এ বি একটি চাপ হয়, অর্থাৎ ও এ ব্যাসার্ধ পরিমাণ যতটুকু এ বি চাপের পরিমাণ ঠিক ততটুকুই, অর্থাৎ ও এর পরিমাণ এবং এ বি এর পরিমাণ সমান। তাহলে এই চাপের প্রান্তবিন্দুদ্বয় বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে আমি নাম দিলাম থিটা কোণ। এই কোণটাকে বলবো আমরা রেডিয়ান কোণ। এবার আমরা ডিগ্রি এবং রেডিয়ান এই দুই এককের মধ্যে কি সম্পর্ক রয়েছে সে সম্পর্কটি দেখব। তাহলে চলো আমরা সম্পর্কটা দেখে ফেলি। 1 ডিগ্রি ইকুয়াল কত রেডিয়ান? পাই বাই 180 রেডিয়ান। রেডিয়ান প্রকাশ করতে হয় ওপরে সি দ্বারা, অথবা তোমরা বাংলায় রেডিয়ান কথাটি লিখতে পারো। এবার 1 রেডিয়ান সমান কি লেখা যায়? দেখো 1 রেডিয়ান সমান, এটাকে উল্টে দিব আমরা, অর্থাৎ 180 বাই পাই ডিগ্রি। এবার আমরা তোমাদের পাঠ্য বইয়ের অর্থাৎ 8.1-এর 1 নম্বরের কয়ের 2 নং প্রশ্নের সমাধান করব। এটি রেডিয়ান এককে প্রকাশ করতে বলেছে। প্রশ্নটি হলো 55 ডিগ্রি 54 মিনিট অ্যান্ড 53 সেকেন্ড এই এককটিকে রেডিয়ানে প্রকাশ করতে হবে। তাহলে চলো আমরা সমাধান শুরু করি। প্রথমে প্রশ্নটি আমরা লিখে ফেলি 55 ডিগ্রি 54 মিনিট অ্যান্ড 53 সেকেন্ড। প্রথমে আমরা কি করব? সেকেন্ডকে মিনিটে কনভার্ট করব, তারপরে মিনিটকে ডিগ্রিতে এবং ডিগ্রিকে রেডিয়ানে। তো চলো আমরা প্রথমে 53কে মিনিটে প্রকাশ করি। তাহলে কত হয়ে যাবে? 54 মিনিট আগে থেকে ছিল, এবার 53কে আমরা 60 দ্বারা ডিভাইড করলে মিনিট হয়ে যাবে। আমরা জানি ছোট এককে বড় বানালে ভাগ করতে হয়, বড়কে ছোট বানালে গুণ করতে হয়। এবার দেখো কি হবে, 55 ডিগ্রি এটাকে যদি আমরা যোগ করে ফেলি তাহলে নিচে 60 হবে। 60 দ্বারা 54কে আমরা গুণ করব, গুণ করার পরে 53 এর সঙ্গে যোগ করে দিব, তাহলে আমরা পাবো 3293 মিনিট। এবার আমরা এই মিনিটকে ডিগ্রি বানাবো, তাহলে কি করতে হবে? আবার 60 দ্বারা ভাগ করতে হবে। তাহলে কত পাবো আমরা? 55 প্লাস 3293 60 ইন্টু 60, এটা তাহলে কি হয়ে যাবে? ডিগ্রি হয়ে যাবে। যখন আমি মিনিটকে 60 দ্বারা ভাগ করে দেবো তাহলে ডিগ্রি হয়ে যাবে। 2 ডিগ্রি আমি যোগ করে দিলাম। তাহলে দেখো এখানে কত থাকবে আমাদের? 55 প্লাস 3293 3600 ডিগ্রি। এবার আমরা 3600 দ্বারা 55কে মাল্টিপ্লাই করব, করার পরে 3293 দ্বারা যোগ করে দেব, তাহলে আমরা কত পাবো? 201293 ডিভাইড বাই 3600 ডিগ্রি। ডিগ্রি আমরা পেয়ে গেলাম। এবার ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করব, তাহলে কি করতে হবে? পাই বাই 180 দ্বারা আমাদের মাল্টিপ্লাই করে দিতে হবে। তাহলে কত পাবো? দেখো 2012
93 ডিভাইড বাই 3600 ইন্টু পাই বাই 180 রেডিয়ান। এবার যখন আমি এটা ক্যালকুলেটারের সাহায্যে মান হিসেব করব তখন আমরা পেয়ে যাব 0.9759 রেডিয়ান প্রায়। 0.9759 রেডিয়ানকে ডিগ্রিতে প্রকাশ করো। তোমরা সকলে জানো রেডিয়ানকে ডিগ্রিতে প্রকাশ করতে গেলে কি করতে হবে? 180/π দ্বারা গুণ করতে হবে। তাহলে চলো আমরা সমাধান করে ফেলি। দেখো কত কি দেওয়া আছে, 0.9759 রেডিয়ান। এবার এটাকে আমরা কি করব? 180/π দ্বারা গুণ করে দিব, তাহলে কি হয়ে যাবে? ডিগ্রি হয়ে যাবে। তাহলে 0.9759 ইন্টু 180/π ডিগ্রি। এবার ক্যালকুলেটরের সাহায্যে আমাদের এখানে হিসেব করলে দেখো কি পাবো, 55.914821 আমাদের ডিগ্রি। এখানে কিন্তু পায়ের মান কত হবে? 3.1416 আমরা গণনা করব। একটু খেয়াল রাখবা, যখন পাইকে আমি রেডিয়ানে বলবো তখন 180 ডিগ্রি হবে, কিন্তু যখন আমি নর্মাল পায়ের মান নিব তখন 3.1416 হবে। এখন এই ডিগ্রিকে যেহেতু আমরা জানি মিনিট সম্পর্কেও জানি, সেকেন্ড সম্পর্কেও জানি, এখন এই সংখ্যাটিকে তোমাদের ক্যালকুলেটরের সাহায্যে মিনিট এবং সেকেন্ডে খুব সহজে প্রকাশ করা যায়। তোমাদের ক্যালকুলেটরের উপরের দিকে দেখবে ডিগ্রি, মিনিট এবং কি সেকেন্ডের সাইন দেওয়া আছে। এই সংখ্যাটি লেখার পরে ওই কিতে যখন আমি চাপ দিব তাহলে আমাদের মিনিট এবং সেকেন্ডের মানটি দিয়ে দিবে। আমি এখানে দিলে আমরা পাচ্ছি কত? 55 ডিগ্রি 54 মিনিট অ্যান্ড 53.36 সেকেন্ড। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এখানে শেষ করছি। ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। সে পর্যন্ত আমরা সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।